রতনপুর গ্রামের অবস্থানটা ছিল বেশ অদ্ভুত। গ্রামের এক পাশে যতদূর চোখ যায় শুধু সবুজ ধানের ক্ষেত, আর অন্য পাশে রূপলি ফিতের মতো বয়ে চলেছে দামোদর নদ। তবে বর্ষা ছাড়া অন্য সময়ে দামোদরের রূপ শান্ত, চরের পর চর জেগে থাকে। এই রকমই একটা প্রকাণ্ড চরের শেষ মাথায় ছিল গ্রামের একমাত্র শ্মশানটি। শ্মশানের চারপাশটা সব সময় থমথমে থাকে। বিশাল আকার দুটো বড় অশ্বত্থ আর ঝুড়ি নামা একটা বটগাছ শ্মশানটাকে যেন আস্তে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। চারিদিকে ছড়ানো ছিটানো আধপোড়া কাঠ, ছিঁড়া তুলোর বালিশ, ভাঙা মাটির কলসি আর চিতার ছাই। গ্রামের গরিব মানুষ কিংবা ছোট ছোট শিশুদের মৃত্যুর পর কাঠ কেনার পয়সা না থাকায় অনেকেই চরের বালিতে গর্ত খুঁড়ে দেহ মাটি চাপা দিয়ে দিত। আর রাতের অন্ধকারে সেই সব গর্ত খুঁড়ে দেহ বের করত একদল হাড় গিলে শকুন, কুকুর আর শিয়ালের দল। শ্মশানের বাতাস সব সময় একটা চাপা পচা গন্ধ আর আষ্টে গন্ধে ভারী হয়ে থাকত। রতনপুর গ্রামের শেষ প্রান্তে বাস করত নবীন মাঝি। নবীন ছিল জাত জেলে, তবে তার একটা মস্ত বড় বদঅভ্যাস ছিল নেশা করা, তাড়ির নেশা। প্রায় সে নিজের বউ সুবলা আর দুই ছেলের সাথে অশান্তি করত। সুবলা ঘরের দাওয়ায় বসে মাছ বিক্রির হিসাব করছে, আর দুই ছেলে কার্তিক আর গণেশ জাল মেরামত করছে। এ সুবলা, টাকাগুলো কোথায় রাখলি রে? বলছিস না কেন? আমার তাড়ির দোকানে অনেক ধার বাকি পড়েছে, দে বলছি পয়সাগুলো। একটাও পয়সা দেব না। ছেলেরা দিন রাত খেটে 2 পয়সা আনছে, আর তুমি তা তারির দোকানে উড়িয়ে দেবে? লজ্জা করে না তোমার? মুখ সামলে কথা বল সুবলা। আমি এই ঘরের মালিক, তুই আমারে পয়সার হিসাব শিখাবি? কিসের মালিক তুমি? সংসারে একটা ফুটো পয়সাও দাও না, শুধু অশান্তি আর অশান্তি। তোমার মতো লোকের সাথে ঘর করার চেয়ে আমার মরণও ভালো। কি বললি? তোর এত বড় স্পর্ধা? তোর মতো কচ্ছপের হাঙ্গরের সাথে আমিও আর এক মুহূর্ত ঘর করব না। আমি চললুম, এই মুখ আর দেখাবো না। দামোদরের জলেই আজ বুক পেতে দেব। যাও না, মরো গে। রোজ রোজ এই নরক যন্ত্রণা আর সহ্য হয় না আমার। রাগ করে নবীন একটা ডালা আর জাল নিয়ে দুপুরে রোদে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যে হলো, রাত কেটে সকাল হলো, নবীন আর ফিরল না। প্রথম দুদিন পাড়ার লোক ভাবল কোথাও নেশা করে পড়ে আছে, কিন্তু 4 দিন পার হয়ে যাবার পরও যখন তার কোনো খোঁজ মিলল না, তখন সুবলা আর তার 2 ছেলে চিন্তায় আকুল হয়ে উঠল। ওরে কার্তিক, ওরে গণেশ, 4 দিন হয়ে গেল রে, তোদের বাবা তো আর ফিরলো না। প্রথম 2 দিন ভাবলুম কোথাও নেশা করে পড়ে আছে, কিন্তু এখন যে আমার বুকটা কাঁপছে রে। আমার মনে হচ্ছে বাবা সেদিন রাগের মাথায় সত্যি সত্যি কোনো অঘটন ঘটিয়ে ফেলেনি তো? দামোদরের চরের দিকে একবার ভালো করে খোঁজ নিলে হতো না দাদা? ওরে, আমি কেন অমন অলক্ষণে কথা বলতে গেলুম রে? ও যদি সত্যি নদীর জলে ডুবে মরে থাকে, তবে আমার কি হবে? পরদিন সকাল, ভুবন আর সনাতন নামের 2 জেলে নৌকা নিয়ে মাছ ধরছিল। হঠাৎ নৌকার চারপাশে ঝাঁকে ঝাঁকে কালো শকুনি উঠতে শুরু করলো, আর বাতাসে একটা তীব্র পচা গন্ধ আসছে। সনাতন, গন্ধটা পাচ্ছিস? উফ, বমি এসে যাচ্ছে রে। এত তীব্র পচা গন্ধ কিসের? ওই দেখ ভুবন, আকাশের দিকে তাকা, কত শকুনি গোল হয়ে উঠছে দেখ চরের ওই মাথায়। আরে, ওটা কি রে?
চরের ও মাথায় ওটা কি পড়ে রয়েছে? সর্বনাশের মাথায় বাড়ি! ওটা তো একটা মানুষের মরা বলে মনে হচ্ছে রে সনাতন। জোয়ারের জলে ভেসে এসে কাদায় আটকেছে বোধ হয়। চল তো দেখি, নৌকাটা ওদিকে ঘোরা। নৌকা চরের কাছে আসতেই দুজনে শিউরে উঠল। নদীর ধারে একটা ফুলে ফেপে ওঠা অর্ধেক খাওয়া লাশ পড়ে আছে। ওরে বাবারে, এ তো বীভৎস দৃশ্য! লাশটার পেটটা কেমন ফুলে ফেপে উঠেছে দেখ। বুক আর পেটের অংশটা শুকুনি আর শিয়ালে ছিঁড়ে খুবলে খেয়েছে। সনাতন, ওটার মুখের দিকে তাকা। চোখ দুটো কে যেন উপড়ে নিয়েছে রে। কিন্তু কিন্তু ওটার পরনের প্যান্টটা আর ডান হাতের ওই রূপোর মাদুলিটা, ওটা আর কেউ নয়, ওটা সেই নবীন মাঝি। ওকেই তো খুঁজে পাওয়া যাচ্ছিল না। ভুবন, আর এক মুহূর্ত নয়, চল গ্রামে গিয়ে খবর দিই। তীব্র আতঙ্কে তারা গ্রামের দিকে ছুটল। গ্রামে গিয়ে সবাইকে জানালো। কার্তিক, গণেশ, মাতব্বর পরিমল কাকা, পাড়ার আরও কয়েকজন চড়ে এসে দাঁড়ালো। বাবা, বাবার এই দশা হলো কি করে? শরীরটাও খুবলে খুবলে খেয়েছে পশুরা। এখন আমাদের উপায় কি হবে রে গণেশ? বাবা, তুমি সত্যি আমাদের ছেড়ে চলে গেলে? শোন বাবা কার্তিক, মরা যা পচেছে, একে যদি এখন চিতায় তুলিস তবে চর্বি গলে আগুন নিভে যাবে। আর যে গন্ধ বেরুবে, কেউ শ্মশানে টিকতে পারবি না। তার চেয়ে এক কাজ কর, ওই শ্মশানের বটের তলায় একটা বড় গর্ত খুঁড়ে একে মাটি চাপা দিয়ে দে। তাই হোক কাকা। হাত দিয়ে তো তুলে নিয়ে যাওয়া যাবে না, একটা দড়ি দিয়ে পায়ে বেঁধে টেনে নিয়ে যাই। সবাই মিলে অগত্যা একটা লম্বা দড়ি নবীন মাঝির পায়ে বাঁধল। দূর থেকে টেনে লাশটাকে শ্মশানের বটগাছতলায় নিয়ে গেল। তারপর একটা বড় গর্ত করে সেই গর্তে লাশটা ফেলে দিয়ে বালি আর মাটি চাপা দিয়ে দিল। শেষে একটা বড় পাথর ওপরে চাপিয়ে দিয়ে তারা বাড়ি ফিরে এলো। নবীন মাঝির অবস্থা খুব ভালো না হলেও দুই ছেলে হাড়ভাঙা খাটুনি খেটে বাবার শ্রাদ্ধের আয়োজন করল। জেলে পাড়ার নিয়ম মেনে ব্রাহ্মণ ডেকে পিণ্ডিদান করা হলো। জ্ঞাতি কুটুমদের ডেকে খাওয়ানো হলো। সুবালা মনে মনে ভাবল, স্বামী বেঁচে থাকতে যত অশান্তি করুক, এবার বোধ হয় তার আত্মা শান্তি পেল। কিন্তু শান্তি যে এত সহজে আসবে না, তা গ্রামের মানুষ টের পেতে শুরু করল শ্রাদ্ধের ঠিক 1 সপ্তাহ পর থেকে। প্রথম ঘটনাটা ঘটল জেলেপাড়ার নিতাইয়ের বাড়িতে। নিতাইয়ের গোয়ালে দুটো হৃষ্টপুষ্ট ছাগল ছিল। এক রাতে নিতাই হুট করে ছাগলের ম্যাঁ ম্যাঁ চিৎকার শুনে টর্চ নিয়ে বাইরে এলো। গোয়ালের দরজা খোলাই ছিল। আলো ফেলতেই নিতাইয়ের হাত থেকে টর্চটা পড়ে গেল। সে দেখল গোয়ালের এক কোণে একটা কুচকুচে কালো অস্বাভাবিক লম্বা ছায়ামূর্তি বসে আছে, আর একটা ছাগলের ঘাড় মোটকে কাঁচা রক্ত চুষে খাচ্ছে। এসব কি দেখছি? বাঁচাও, বাঁচাও! ছুটে যেতে গিয়ে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে দেখা গেল ছাগলটার অর্ধেক অংশ উধাও, যেন কেউ ধারালো দাঁতে চিবিয়ে খেয়েছে। এই ঘটনার পর থেকে গ্রামের হাঁস, মুরগি আর ছাগল চুরির ধুম পড়ে গেল। শুধু চুরি যাওয়া নয়, যেখানেই চুরির ঘটনা ঘটছে সেখানেই বাতাসে একটা তীব্র পচা আষ্টে গন্ধ আর জল কাদার গন্ধ পাওয়া যাচ্ছিল। গ্রামবাসীরা সব ভয়ে সিটিয়ে রইল।
একদিন রাতে সুবলা ঘরের দাওয়ায় বসেছিল। ছেলেরা তখনও মাছ বিক্রি করে বাজার থেকে ফিরেনি। চারিদিক নিঝুম। হঠাৎ সামনে গাছের কাছে খসখস শব্দ হলো। সুবলা কপিটা হাতে নিয়ে গাছতলায় এগিয়ে গেল। আলো পড়তেই সুবলার বুকের রক্ত জল হয়ে গেল। গাছের গোড়ায় দাঁড়িয়ে একটা কঙ্কালসার দীর্ঘ অবয়ব, পরনে নবীনের সেই তালিমারা প্যান্টটা, দুটো চোখের জায়গায় আগুনের গোলার মতো লাল আলো দপদপ করে জ্বলছে। সুবলা, বড্ড খিদে রে, বড্ড খিদে। আমারে মাছ দে, আমারে মাংস দে, বড্ড খিদে। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও, এ তো আমার স্বামীর ভূত হয়ে এসেছে। ও বাঁচাও। সুবলা হাতের কুপি ফেলে দিয়ে ছুটে ঘরের ভিতর ঢুকে খিল তুলে দিল। একটু পরে কার্তিক আর গণেশ বাড়ি ফিরে এলো। ওরে, তোদের বাবা ভূত হয়ে ফিরে এসেছে রে, ওই গাছের তলায় দাঁড়িয়েছিল। কি বলছো মা? তুমি নিশ্চয়ই অন্য কিছু দেখেছো। বাবার শ্রাদ্ধও হয়ে গেছে, সে আবার বাড়ি আসবে কেন? না রে কার্তিক, আমি নিজের চোখে দেখেছি। ওই তালিমারা প্যান্ট আর ওই আগুনের গোলার মতো লাল চোখ আমি কোনো দিন ভুলবো না। ও তোর বাবাই। ও মাটিতে শান্তি পায়নি রে, ও অপদেবতা হয়ে ফিরে এসেছে। পরদিন গাছতলায় পরিমল কাকা আর সনাতন। সর্বনাশ হয়ে গেল রে সনাতন, আমার স্বাদের বাছুরটা কাল মাঠ থেকে ফেরার সময় হারিয়ে গিয়েছিল, আর আজ সকালে শ্মশানের পাশের ঝোপে ওটার লাশ মিলল। কি হয়েছিল বাছুরটার পরিমল কাকা? যা দেখলুম তা কোনো পশুর কাজ নয়। বাছুরটার পেটের তলা আর একটা আস্ত রান কে যেন জ্যান্ত চিবিয়ে খেয়ে হাড় বের করে রেখেছে। পশু হলে মাংস ছিঁড়ে খেত, এভাবে মানুষের মতো চিবিয়ে হাড় চুষত না। এ নিঘাত সেই নবীন মাঝির কাজ। ও অপদেবতা হয়ে আমাদের গ্রামটাকে গ্রাস করতে চাইছে। পরদিন রাতে ভুবন আর সনাতন বাঁধের ওপর দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তারা দেখল তাদের সামনে রাস্তার মাঝখানে একটা সাদা কাপড়ে ঢাকা অবয়ব দাঁড়িয়ে আছে। প্রথমে তারা ভেবেছিল কোনো চোর। কে রে ওখানে? সোজা হয়ে দাঁড়া, নইলে লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দেব। কথাটা শেষ হওয়া মাত্রই সেই মূর্তিটা অদ্ভুত এক শব্দ করে নিজের শরীরের দৈর্ঘ্য বাড়াতে শুরু করলো। ওরে বাবারে, এ তো ভূত রে, নিশ্চয়ই নবীন মাঝির। চল পালাই তাড়াতাড়ি। দুজনে লাঠি ফেলে প্রাণপণ দৌড়াতে শুরু করলো। এই ঘটনার পর নবীন মাঝির দুই ছেলেকে সবাই চেপে ধরল। গ্রামের মাতব্বর পরিমল কাকা বললেন, তোদের বাপের এই উপদ্রবে গ্রামের মানুষদের টেকা দায় হয়ে উঠেছে। তোরা এর একটা বিহিত কর। তোদের ঘরে মা বউ ছেলে পুলে আছে, কোনো দিন যদি ঘরে ঢুকে কারো ঘাড় মটকে দেয় তখন কি করবি? পরিমল কাকা, আমরা তো নিয়ম মেনেই শ্রাদ্ধ করেছি। ওঝা গুণিন কোথায় পাবো বলুন? আমাদের এই গ্রামে তো কোনো গুণিন নেই। এখান থেকে 5 ক্রোশ দূরে ভৈরবপুর গ্রাম, সেখানে দয়াচাঁদ ওঝা বলে একজন তান্ত্রিক আছেন। তোরা কালই সেখানে যা। পরদিন সকাল হতেই কার্তিক আর দেরি না করে সাইকেল নিয়ে রওনা দিল ভৈরবপুরের উদ্দেশ্যে। দুপুরে পৌঁছালো দয়াচাঁদ ওঝার ডেরায়। দয়াচাঁদবাবু ছিলেন বৃদ্ধ, কপালে মস্ত টিকা, গলায় রুদ্রাক্ষের মালা। কার্তিক সমস্ত ঘটনা সবিস্তারে জানালো। সব শুনে দয়াচাঁদ ওঝা বললেন,
বুঝলাম, তোর বাপ অপঘাতে মরেছে, তার ওপর আবার শকুনি শিয়ালে দেহ ছিঁড়ে খেয়েছে। ওর আত্মা প্রেত জনিতে স্থান পেয়েছে, এখন হিংস্র রূপ ধারণ করেছে ও। ঠিক আছে, তুই এখন যা, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। সেদিন রাতে পাশের গ্রাম থেকে এক বৃদ্ধার শবদাহ করতে কয়েকজন এসেছে দামোদরের সেই শ্মশান ঘাটে। সঙ্গে ভুবন আর সনাতনও আছে। চিতা দাও দাও করে জ্বলছে। সব যাত্রীরা একটু তফাতে বসে আছে। সনাতন চিতার দিকে তাকিয়ে আছে। কাঠগুলো বেশ ভালো, চিতাটা দাও দাও করে জ্বলছে। দিদিমা এবার শান্তিতে বিদায় নেবেন। ওরে ও সনাতন, ওই বুড়ো অশ্বত্থ গাছটার দিকে তাকা। ওটা কি নামছে? হঠাৎ অশ্বত্থ গাছ থেকে একটা বিশাল লম্বা হাত চিতার আগুনের ভিতর নেমে এলো। আগুনের শিখাকে তোয়াক্কা না করে সেই হাতটা জ্বলন্ত চিতা থেকে আধপোড়া মড়াটাকে এক হ্যাঁচকায় টেনে তুলে নিল গাছের মগ ডালে। আরে, দিদিবার মড়াটা গেল কোথায়? এই তো আগুনের মধ্যে ছিল। চিতা জ্বলছে কিন্তু মরা গায়েব। ওরে বাবারে, বাঁচাও, এই যে সাক্ষাৎ ভূত! পালাও সবাই, পালাও! সব যাত্রীরা যখন আতঙ্কে নদীর বাঁধের দিকে ছুটছিল, তখন ওই দিকে হেঁটে আসছিল দয়াচাঁদ ওঝা। ভয় পেও না, তোমরা এসো আমার সাথে। দয়াচাঁদ ওঝা হাতে একটা ছড়ি, কাঁধে একটা ঝুলি নিয়ে শ্মশানের চত্বরে এলেন। তিনি সব যাত্রীদের চারপাশে দড়ি দিয়ে একটা বৃত্তাকার দাগ টেনে দিলেন। এই গণ্ডির ভিতর থাকো, ভূতের বাবারও ক্ষমতা নেই এই গণ্ডি পার করার। বাবা, মরাটা গেল কোথায়? আগুনের ভিতর থেকে কে নিল ওটা? দেখতে যাও, ওই ওপরে তাকাও। সবাই ওপরের দিকে তাকাতেই দেখল অশ্বত্থ গাছের মগ ডালে বসে একটা বীভৎস মূর্তি সেই আধপোড়া মড়াটার হাত পা মড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ও ঈশ্বর, কি ভয়ঙ্কর দৃশ্য! ওটা এই গাঁয়ের নবীন মাঝির ভূত। ও প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে। দয়াচাঁদ ওঝা অশ্বত্থ গাছের তলায় গিয়ে নিজের ছড়িটা মাটিতে 3 বার ঠুকলেন আর উচ্চ স্বরে মন্ত্র পড়তে লাগলেন। ওরে পাপিষ্ঠ, কার হুকুমে তুই চিতার মরা তুললি? কার হুকুমে তুই মানুষের ক্ষতি করছিস? বল, তুই কে? আমি নবীন, নবীন মাঝি। বড্ড খিদে রে ওঝা, আমাকে খেতে দে, বড্ড খিদে। তোর খিদে আমি আজ চিরতরে মিটাবো। তুই এই গাছ থেকে আর নামতে পারবি না। আমি এই গাছে মন্ত্রের গণ্ডি দিলুম। তুই যদি গাছ থেকে নামিস, তবে এই মন্ত্রপুত আগুনে পুড়ে ভস্ম হয়ে যাবি। ওরে বাবারে, হাত পা জ্বলে গেলুম রে। আমাকে ছেড়ে দে, আমি আমার বউ ছেলের কাছে যাব, ওদের ঘরে যাব। আমাকে ছেড়ে দে। তোর আর সেখানে যাবার সাধ্য নেই। বল, তুই কিভাবে মুক্তি পাবি? তুই শান্ত হবি কিভাবে? আমার ছেলেরা যদি গয়ায় গিয়ে আমার নামে পিণ্ডি দেয়, তবেই আমি এই নরককুণ্ড থেকে মুক্তি পাব। ঠিক আছে, তুই যে মুক্ত হয়ে যাবি তার প্রমাণ কি দিবি? যেদিন গয়ায় পিণ্ডি পড়বে, সেদিন এই বুড়ো অশ্বত্থ গাছের এই মস্ত বড় ডালটা ঝড় ছাড়াই ভেঙে মাটিতে পড়বে। এটাই হবে আমার শেষ চিহ্ন। পরদিন সকালবেলা কার্তিক, গণেশ, সুবলা শ্মশানে ছুটে এসেছে। গাছের ওপর দিনের আলোয় কোনো ভূত নেই, কিন্তু চিতার সেই আধ খাওয়া মড়াটা গাছের নিচেই এসে পড়েছে। দয়াচাঁদ ওঝা কার্তিক আর গণেশকে বলল,
শোন, তোদের বাবা প্রেত জনিতে বড্ড কষ্ট পাচ্ছে রে। তোরা আজই ট্রেনে চেপে গয়ার উদ্দেশ্যে রওনা হ। সেখানে গিয়ে ওর নামে পিণ্ডি দান কর। তা না হলে 7 দিন পর এই আমার গণ্ডির মেয়াদ শেষ হয়ে যাবে। তখন কিন্তু পুরো গ্রামকে শ্মশান বানিয়ে দেবে সে। আমরা আজই যাব। বাবার এই কষ্ট আমরা দেখতে পাচ্ছি না। আমাদের ক্ষমা করো বাবা। তারপর তারা গয়ার উদ্দেশ্যে রওনা দিল। পরদিন শান্ত দুপুরবেলা গ্রামের মানুষ দেখল ঝড় বৃষ্টি ছাড়াই একটা ডাল মটমট করে ভেঙে পড়ল। তার মানে নবীন মাঝি মুক্তি পেল। আজই তো ওর ছেলের গয়ায় পিণ্ডি দেবার কথা ছিল। সেই দিন সন্ধেবেলায় কার্তিক আর গণেশ বাড়ি ফিরল। সুবলা দাওয়ায় বসেছিল। মা, আমরা ফিরেছি। আজ দুপুরেই গয়াতে বাবার নামে পিণ্ডিদান সম্পূর্ণ করেছি আমরা। গয়ার পুরোহিত বললেন বাবার আত্মা এবার পরম শান্তি পেয়েছে। বাঁচালি রে তোরা। ও বেঁচে থাকতেও শান্তি পায়নি, মরেও শান্তি পায়নি। আজ এতদিনে ও মুক্ত হলো। ভগবান ওর আত্মাকে শান্তি দিক। দামোদরের চরের দিক থেকে আসা বাতাস এখন একদম পরিষ্কার। সেই আষ্টে গন্ধ আর আগুনের গোলার মতো চোখ দুটোকে রতনপুর গ্রামে আর কোনোদিন দেখা যায়নি। দামোদরের চর আবার আগের মতোই শান্ত, স্নিগ্ধ ও নিঝুম হয়ে আছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।